যুবক বন্ধুরা, আপনারা কি ঘুমায় গেছেন? 24 এখনো চলছে না? 24 চলবে যতদিন পর্যন্ত 18 কোটি মানুষের মুক্তি নিশ্চিত না হবে। জেগে থাকবেন, এখন থেকে পাহারা দেবেন। নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস চালাতে চায় তাহলে আল্লাহর উপর ভরসা করে সমান পরিমাণ জবাব দিবেন, বেশি দিতে যাবেন না। তবে নিজে জবাব দেওয়ার আগে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ এবং প্রশাসনকে অবহিত করবেন। যদি দেখেন প্রশাসন করছে না আর এটা সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে গেছে, তাহলে তখন আপনার উপর ওয়াজিব হয়ে যাবে সেটা প্রতিহত করা। যুবক বন্ধুরা, রাস্তায় নেমেছিল তোমাদের অধিকারের জন্য, যে আমরা কাজের অধিকার চাই। তোমরা কি মিছিল করে গিয়ে বলেছিল যে আমরা কারো কাছে বেকার ভাতা চাই? বেকার ভাতা দিয়ে আমরা আমাদের যুব সমাজকে অপমান করতে চাই না। আমাদের যুব সমাজ কারো কাছে বেকার ভাতা চায় না। আমাদের যুব সমাজ তাদের যোগ্যতা অনুযায়ী মর্যাদার কাজ তাদের হাতে পেতে চায়। আমরা ওয়াদাবদ্ধ, আল্লাহ আমাদেরকে এই কাজের জন্য নির্বাচিত করলে জনগণের ভোটে এবং ভালোবাসায় ইনশাআল্লাহ আমরা আমাদের যুবক যুবতীর হাতকে কারিগরের হাতে পরিণত করব। তারপরে কাজ হাতে তুলে দিয়ে বলবো, দেশটি এবার তোমাদের, তোমরাই বাংলাদেশ। আমরা যুবকদের হাতেই বাংলাদেশ তুলে দিতে চাই। তৈরি হয়ে যাও যুবক বন্ধুরা, এই বাংলাদেশের ভার তোমাদেরকে বহন করতে হবে। বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মানুষ খুনের বিরুদ্ধে, মায়ের ইজ্জত যারা নষ্ট করে তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ এ দেশ দাঁড়িয়ে যাবে। আমরা সেদিন যুবকদেরকে বাংলাদেশ নামের উড়োজাহাজের ককপিটে বসিয়ে দেব ইনশাআল্লাহ। আর আমরা গিয়ে বসবো প্যাসেঞ্জার সিটে। আমরা প্রস্তুত হয়ে গেছি, তোমরা প্রস্তুত হয়ে যাও। তোমাদের নিয়েই আমাদের বাংলাদেশ, তোমাদের নিয়েই আমাদের অহংকার, তোমাদের নিয়েই আগামীর নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ। মারা ইনশাআল্লাহ আপনাদের এই সন্তানরা বেঁচে থাকলে সারা বাংলাদেশে আমরা 2টা কাজ 3টা জায়গায় করব ইনশাআল্লাহ। কাজ 2টি হচ্ছে আপনাদের নিরাপত্তা এবং আপনাদের মর্যাদা, আর জায়গা 3টি হচ্ছে ঘর, চলাচল এবং আপনাদের কর্মস্থল। এই 3 জায়গায় এই 2 নিয়ামত আপনাদের হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভয় দেখানো হয়, জামাত বা 11 দল ক্ষমতায় গেলে মাদেরকে ঘরে বন্দী করা হবে। আপনারা কি আজকে ঘরে বন্দী নাকি? এই মাঠে ভাইদের সাথে আপনারা আসেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাদেরকে সাথে নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ হিসেবে নিয়ে গেছেন। সমাজের সর্বক্ষেত্রে তাদেরকে সুযোগ দিয়েছেন। আমি কে আমার মাকে ঘরে বন্দী করে রাখার? এই ক্ষেত্রে আমরা দেখবো না কোন মা কোন ধর্মের কোন দলের, আমরা দেখবো তার সেই যোগ্যতাটা আছে এবং তিনি দেশপ্রেমিক, এনাফ আমাদের জন্য। তার হাতে তার যোগ্য কাজটি চলে যাবে ইনশাআল্লাহ। ধর্মে বর্ণে আমরা কোনো ভেদাভেদ করব না, যোগ্য মানুষটি যোগ্য কাজ পাবে। এই দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 4টা ধর্মের মানুষের দেশ। এই 4 ধর্মের মানুষকে একত্রিত করে ফুলের বাগান সাজাতে চাই ইনশাআল্লাহ। এক জাতের গাছ দিয়ে বাগান হয় না, ভিন্ন ভিন্ন জাতের গাছ লাগে। আল্লাহ সেটা এইভাবেই রেখেছেন, জোর করে একের ধর্ম আরেকজনের উপর চাপানোর অধিকার আমাদের নাই। সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদেরকে ভয় দেখানো হয়, এরা যদি ক্ষমতায় আসে আল্লাহ তোমরা বাঁচবা কেমনে? চাঁদাবাজরা ভয়ভীত সন্ত্রস্ত, আমরা বাঁচবো কেমনে? ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি। এখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপর বিভিন্ন ক্ষেত্রে দারুণ বৈষম্য করা হয়। সবার জন্য পাইকারি জরিমানা, একই বেতন। এই সেনাবাহিনীর লোকের এখানে দাঁড়িয়ে আছে, ওখানেও আছে। একটা মাত্র পেশা যেখানে ঢুকার সময় ক্যাডেট হিসাবে শপথ করে ঢুকে
যে আমার দেশটা জাতিটাকে রক্ষা করার জন্য আমি জীবন দেব, আর কোন পেশায় শপথ নেই। তো তাদের সাথে আপনি কোন পেশাকে তুলনা করবেন? তাদের তুলনা তাদের সাথে, অন্য কারো সাথে নয়। পুলিশের লোকরা রাত নাই দিন নাই 24 ঘন্টা একাকার, তাকে আপনি দিবেন ফকির গুল্লির বেতন, তো সে মর্যাদা নিয়ে, সম্মান নিয়ে, তার পরিবার নিয়ে বাঁচবে কেমনে? এরকম যে পেশার যতটুকু ওজন, সে পেশা অনুযায়ী ইনশাআল্লাহ বেতন এবং ভাতা সুবিধাদি সহ সকল কিছু সমন্বয় করা হবে, যাতে সম্মানের সাথে, তৃপ্তির সাথে তারা গর্বিত নাগরিক হিসাবে নিজের সমস্ত যোগ্যতা উজাড় করে দেশকে সার্ভিস দিতে পারে। আর যারা চাঁদাবাজি করে, তাদের ভয়ের কোনো কারণ নাই, তারা আমাদের সন্তান, ওটা ছেড়ে দিবে, যার হক নিচে পারলে তাকে ফেরত দেবে, তওবা করবে, মাপ চাইবে, তারপরে তাদেরকেও শিক্ষা দেব, তাদের হাতে প্রশিক্ষণ তুলে দেব, কাজ তুলে দেবো ইনশাআল্লাহ। সবাই মিলে আমরা দেশ করব, সেই দেশটাই আমরা গড়তে চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এই কাজে কেউ আমাদেরকে বাধা দিয়ে থামাতে পারবে না। মাথা গরম কি জন্য লোকদের হয়েছে জানি তো। আজকে যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, 5-5টা পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের রায়ের মাধ্যমে জানিয়ে দিয়েছে তারা কি চায়, কাকে চায়। মায়েরা আওয়াজ দিয়ে বলছে যে আমরা এই জোট, এই দলকে চাই। এটা তাদের অপরাধ নয়। আমি একটা কথা বলেই শেষ করছি। একজন বোন তার পছন্দের পোশাক পরে, একটু খোলামেলা, তিনি রাস্তায়, সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন আপনি কারে চান আগামী দিনের ক্ষমতায়? তিনি বলছেন জামাত। কেন? বলে যে জামাত আসলে দেশটা ঠিক হবে। তাইলে তো আপনি এই পোশাক পরতে পারবেন না। যে পারবো না, আপনাকে তো শালীন পোশাক পরতে হবে। পরবো। এরপরে জিজ্ঞেস করেছে জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে? জামাতই আমার ভালো লাগে। মাথা তো ওইখানে গরম হয়েছে, গরমের কারণ তো ওই জায়গা। মা-বোনদেরকে বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করা হয় কারা ভোট দিবেন, হয়তো সে তার পছন্দ মতো বললো যে আমি দাঁড়িপাল্লায় ভোট দেবো। কেন দিবেন? কয় যে এখানে আমার ইজ্জত নিরাপদ থাকবে। তো আপনি মাথা গরম করে কি করবেন? আপনিও মাকে সেই ইজ্জত দেন, তাহলে তারা আপনাকেই ভালোবাসবে, সমর্থন করবে। আপনি বেইজ্জত করবেন না, জোর করে আমার মায়ের সমর্থন নেবেন। আপনি কি আমার মায়ের জাতিকে বোকা ভাবছেন নাকি? আমি কোন ভাষায় নিন্দা জানাবো আই ডোন্ট নো। আমি আমার মাদেরকে কিভাবে সম্মান করি, আমার মায়েরা তার সাক্ষী। বাংলাদেশের 9 কোটি মা সাক্ষী। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন 15 ঘন্টা আগে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে, আমারটা হ্যাক করে। একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিচ্ছে। যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। মানে এই কাজ কে করেছে? ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। মুখ লুকে বলছে আমি কিন্তু কলা খাই না। ওই কলা অর্ধেক খাওয়া অবস্থায় বলতেছে। সাবধান করে দিচ্ছি, এ কাজ করবেন না। এইটা আবার আপনি মায়ের জাতিকে অপমান করলেন। একেবারেই ইতর শ্রেণী না হলে এই কাজ কেউ করতে পারে না। আরে ভাই, আমার বক্তব্য, আমার কর্মসূচি, আমার পরিকল্পনাকে তুমি তোমার বক্তব্য, আদর্শ, কর্মসূচি, পরিকল্পনা দিয়ে মোকাবেলা করো। এই চূড়াই পথে, নোংরা পথে কেন? আলহামদুলিল্লাহ এখন আমার এডমিনের কন্ট্রোলে আবার এটা ফিরে এসেছে 7 ঘন্টা পরে ওই ঘটনা ঘটার। এতে সাময়িক যদি কোনো মা ওদের অপতথ্যের কারণে কষ্ট পেয়ে থাকেন, আমি তাদের কাছে ক্ষমা চাই। আবার আপনারা ভাই সাবধান, লিখে দিয়েন না যে উনার টুইটারে উনি বাজে মন্তব্য দেওয়ার জন্য উনি আবার ক্ষমা চেয়েছেন। আপনারা কিন্তু এটা করেন মাঝে মাঝে, 2-1 জন, সবাই না। আমি সাবধান করে দিলাম এই ব্যাপারে। আমার বক্তব্য পছন্দ না হয় সবকিছু আপনার পায়ের তলে ফেলে দিয়েন, কিন্তু আমার বক্তব্য আপনার মতো করে দিবেন না কেউ। আমার বক্তব্যটা আমার মতো করে দিবেন, যেমনটা আমি বলেছি। আমি প্রায় জায়গায় দুঃখের সাথে দেখি 2-1টা মিডিয়া এটা টুইস্ট করে, বাকিরা এটা নিয়ে কাড়াকাড়ি করে ঝাঁপাইয়ে পড়ে।
আরে ভাই, আপনারা তো জাতির বিবেক রে ভাই। আর মিডিয়া হচ্ছে জাতির আয়না বা দর্পণ। জাতিটাকে বাঁচান ভাই, অনেক হয়েছে। আসুন এবার সবাই মিলে দেশটাকে ইতিবাচক ধারার রাজনীতির দিকে নিয়ে যাই। এখানকার কিছু দাবি আমার কাছে বলা হয়েছে, আমি পড়ে শোনাচ্ছি। একটা ইউনিভার্সিটি, এবং এটা যদি কৃষি ইউনিভার্সিটি হয় তাহলে ভালো, কারণ এই এলাকা কৃষি প্রধান। এখানে রিসার্চ হবে, কৃষির উন্নয়ন হবে, কৃষকরা স্বস্তির সাথে মাঠে ফসল ফলাবে, ন্যায্য মূল্য পাবে। একটা মেডিকেল কলেজ, হ্যাঁ আমরা ইতিমধ্যেই বলেছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে পর্যায়ক্রমে বাংলাদেশের কোন জেলা সরকারি মেডিকেল কলেজ থেকে বাদ পড়বে না ইনশাআল্লাহ। শেরপুর যেহেতু জেলা, তারা বাদ পড়বেন না। তারপরে স্পেশালাইজড হসপিটাল, হ্যাঁ আগে মেডিকেল কলেজ করতে হবে ওই স্কিল ম্যান পাওয়ার তৈরি করার জন্য। স্কিল ম্যান পাওয়ার ছাড়া কিছু যন্ত্রপাতি আর বিল্ডিং করে দিলেই স্পেশালাইজড হসপিটাল হবে না, বরঞ্চ এটা মানুষ মারার আর একটা রিফাইন কারখানা হবে। এই জন্যই আমরা মেডিকেল কলেজ দিয়ে শুরু করব, এবং ওটাও করবো ইনশাআল্লাহ। রেল লাইন সম্প্রসারণ করা, সারা বাংলাদেশকেই রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনা দুটা কারণে প্রয়োজন। এই জার্নিটা হচ্ছে সেফ এন্ড লেস কস্টলি, এখানে ব্যয় হয় কম আর তুলনামূলক নিরাপদ। ইনশাআল্লাহ এটা আমরা ন্যায্যতার ভিত্তিতে দেখব। ভেজিটেবল ইপিজেড, তার মানে হচ্ছে এখানে যে শাকসবজি তৈরি হয়, ফলমূল উৎপাদন হয়, সেগুলা সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকার কারণে তাড়াহুড়া করে হয় বিক্রি না হয় পচে গলে শেষ। এতে কৃষকরা পর্যাপ্ত উপযুক্ত দাম পান না, আবার ভোক্তারাও সবসময় এই জিনিসগুলা পান না। আমরা সারা বাংলাদেশের ডেমোগ্রাফিকে আমাদের বিবেচনায় নিব, নিয়ে যেখানে যেটা প্রযোজ্য সেইখানে ওই ইন্ডাস্ট্রিগুলা গড়ে তুলবো। কারণ আমরা একটু আগে বলেছি না, যুবকদের হাতে কাজ দেব, তো ইন্ডাস্ট্রি না করলে কাজ আসবে কোত্থেকে? ইন্ডাস্ট্রিও করবো, কাজও তুলে দেবো ইনশাআল্লাহ। তারপরে এটা কি লেবার ফোর্স মানে, ও এটা তো বলে দিছি। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন আমরা যেন জাতিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। প্রিয় জাতি, আপনাদের উপর আমাদের শতভাগ আস্থা আছে। আমরা মাথা গরম করব না, যে যাই সুরসুরি দিক। আমরা দেশের জন্য অতীতেও ধৈর্য ধরেছি, এখনো ধৈর্য ধরব। যা আল হক ও জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্যের আগমন ধ্বনি ঘন্টা বাজাচ্ছে। মিথ্যা, দুর্নীতি, চাঁদাবাজি সমাজ থেকে বিদায় নেওয়ার জন্য রাস্তা এখন লাইন ধরে দাঁড়িয়ে আছে। এখন ঘন্টাটা একটু জোরে বাজাতে হবে আগামী 12 তারিখ ইনশাআল্লাহ। কয়টা ভোট? নতুন বাংলাদেশের জন্য সংস্কারের পক্ষে একটা ভোট। এটা হা না না? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? তাহলে 12 তারিখের প্রথম ভোট ইনশাআল্লাহ। আমি নিজে, আপনি নিজে, আপনার পরিবারের সদস্যবর্গ, আপনার প্রতিবেশী, আপনার আপনজন, প্রিয়জন, আপনার কর্মস্থলের সাথী, সবাইকে নিয়ে ইনশাআল্লাহ হায়ের পক্ষে জোয়ার তুলব আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিজয়ী হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোটটি ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা, অথবা 11 দলের যেখানে যে প্রতীক আছে সেই প্রতীক, যাকে যেখানে দেওয়া হয়েছে।